ছেড়ে দেন, ব্যথা পাই। পাও ব্যথা, তাও ছাড়া যাবে না। ইহান খুব শক্ত করে মিথিলার হাত ধরে আছে যাতে ছুটে যেতে না পারে। এদিকে মিথিলার হাতের কাঁচের চুড়ি ইহানের হাতের চাপে ভেঙে যাচ্ছে, আর ভাঙা অংশ ঢুকে যাচ্ছে মিথিলার হাতে। ইহানের হাত বেয়ে রক্ত ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে দুধের গ্লাসে। এর মধ্যে রক্তিম বর্ণ ধারণ করেছে দুধ। জানিয়ে এত কাণ্ড। ঈশিতা ইহানের বড় বোন রান্নাঘরে খাবারের প্লেটগুলো ধুচ্ছিল। মিথিলার গোঙানোর আওয়াজ শুনে ইহানের ঘরে এসে দেখে এই কাণ্ড। সে তাড়াতাড়ি ইহানের হাত সরিয়ে বলল, কি করছিস? ইস, মেয়েটার হাত কতটা কেটে গেছে, এভাবে কেউ ধরে? কি হয়েছেটা কি? সেটাই গুণধর কি জিজ্ঞেস করো। কি হয়েছে রে মিথু? মিথিলা গুঙিয়ে কাঁদছে। ইহান আবারও তেজ দেখিয়ে বলে উঠল, চুরি করতে এসেছে। আমি খাবার শেষ করে ওয়াশরুমে গেছি, তককে তককে ছিল, যেই আমি নেই দেখেছে এসে দুধের গ্লাসে মুখ দিয়ে দিল। কি সাহস! একে তুমি বাড়ি এনেছো ইসবু? আজ দুধ চুরি করে খাচ্ছে, কাল দেখো বাড়ির দামি জিনিস চুরি করে নিয়ে পালাবে। ঈশিতা ধমক দিয়ে বলল, এসব কি ইনু? বাচ্চা মেয়ে। ইহান তাচ্ছিল্যের সুরে বলল, কে বাচ্চা ইসুবু? এ 18-19 বয়সের মেয়ে কখনো বাচ্চা হয়? মেয়েটা 19 হলেও তো মনটা তো 19 না। তোর ভালো নাই লাগতে পারে, তাই বলে তুই এমন করবি মেয়েটার সাথে? ইহান কিছু বলল না। ঈশিতা মিথিলাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ইহান ঘোলা চোখে রক্তবর্ণ দুধের দিকে তাকালো। সেখানে শুধু মিথিলার না, ওর নিজের রক্তও আছে। ঈশিতা ওকে নিয়ে নিজের রুমের বিছানায় বসালো। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে মেয়েটার। ভেজা চোখে ঈশিতার কাজ দেখছে। ও একটা ফার্স্ট এইড বক্স নিয়ে এসে মিথিলার সামনে বসলো। বেশ ঢুকেছে চুরির ভাঙা অংশ। সাবধানে ভাঙা অংশটুকু বের করে এক্সিসেল দিতেই কাটা জায়গায় যেন অসংখ্য সুই ফুটে দিল কেউ। ব্যথায় কান্নার বেগ বাড়ল মিথিলার। ঈশিতা শুধু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ দিতে দিতে বলল, খুব লাগছে না? সব ঠিক হয়ে যাবে। খুব দুধ খেতে ইচ্ছে করছিল। বাবাই তারার দেশে চলে যাওয়ার পর থেকে কতদিন দুধ খায়নি। মামনি দেয় না, খুব মারে। তানিশাকে দেয়, আমায় দেয় না, বলে মেয়েটা কাঁদতে লাগলো। মিথিলার বিয়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু ভিতরটা ঠিকই বাচ্চায় রয়ে গেছে, যাকে বলে মানসিক প্রতিবন্ধী। এই জগৎ সংসারের জ্ঞান বড়ই কম। মা ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। বাবার আদরে বেড়ে উঠেছিল স্বর্ণলতার মতন, কিন্তু বাবা নামক গাছটার মৃত্যুর পর লতা নুইয়ে গেছে। তারপরই দ্বিতীয় মায়ের আসল রূপ খোলাসা হয়েছে। বাবার আদরের মিথু অনাদরে ঘরের এক কোণে অবহেলায় পড়েছিল। খাবার পর্যন্ত খেতে দেয়নি অনেক বেলা। সেই মেয়েকেই 40 বছরের বুড়োর সাথে বিয়ে দিয়ে বিদায় করতে চেয়েছিল আজ টাকার টানাপোড়নে, কিন্তু রীতা খালা তা হতে দেয়নি। বাসায় কাজ করত আর মিথিলার দেখভাল করার জন্য ছিল সে। ফাঁক পেয়ে মিথিলাকে বলেছিল পালিয়ে যেতে। হায়নার আখড়া থেকে বের করে এনেছিল, কিন্তু পথিমধ্যে তাকেও হারিয়ে দিশেহারা মিথিলা এক টুকরো আশ্রয় খুঁজছিল এই বিশাল জগৎ সংসারে। পেয়েও গেল। আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়ার অফিস থেকে বেরিয়ে পড়েছিল ঈশিতা। বয়স কম হয়নি, 30 পেরিয়েছে আজ 3 বছর। সামনে 34-এ পড়বে, কিন্তু বিয়েটা আজও করা হয়ে ওঠেনি। বাবা মা হারা ভাইটাকে যে মানুষ করতে হবে, সেই দিকে নজর দিতে দিতে ঈশিতার নিজের দিকে তাকানোর সময় হয়নি। মধ্যবিত্তদের বাসই একমাত্র যাতায়াতের ব্যবস্থা, যা দিয়ে কষ্ট হলেও কিছুটা টাকা সঞ্চয় করা যায়। কিন্তু বর্তমানে বাসের ভাড়াও 5-10 টাকা বেশি না নিলে তাদের পোষায় না। তবুও বাসটাই সম্বল। ঈশিতা বাসের জন্য দাঁড়িয়েছিল। তখনই একটা মেয়ে দেখলো, গায়ে বিয়ের লাল বেনারসি শাড়ি, মুখে কোণের সাজ, গহনা তেমন একটা নেই বললেই চলে। গলায় একটা লম্বা চেন, হাতে কগাছি কাঁচের চুড়ি, দেখতে পুতুলের মতন। এদিক ওদিক হন্যি হয়ে তাকিয়ে কাউকে যেন খুঁজছে। মানুষজন চেয়ে আছে তার দিকে যেন আজব চিড়িয়াখানা। মানুষের এই এক অদ্ভুত স্বভাব, আশপাশ থেকে কিছু ভিন্ন হলেই দেখতে হবে তাকে, তা না হলে যেন তার সারা জনম বৃথা। কিছু খারাপ লোকও কুনজরে তাকিয়ে অশ্লীল ভাষায় কি সব কথা বলে চলেছে। মেয়েটার সেদিকে কোনো হুঁশ নেই। সে একটা জায়গায় বসে বাচ্চাদের মতন পা দোলাচ্ছে আর চারিদিকে তাকিয়েই চলেছে। ঈশিতা গিয়ে জিজ্ঞেস করলো, নাম কি তোমার?
মিথ্যু, কলিং বেল বাজছে। একবার না, দুইবার না, একাধারে বেজেই চলেছে। ইহান সন্ধ্যায় পড়তে বসেছিল। সামনেই এইচএসসি এক্সাম, একদম সময় নেই। আর মাত্র 2 মাস। একটা ম্যাথ নিয়ে অনেক ঝামেলায় আছে। এর মধ্যে একটানা বেলের শব্দে মেজাজটা গরম হয়ে গেল। কোন অসভ্য বাচ্চা এমন বাজাচ্ছে? ঈশিতার আসার সময় আরও পরে। এখন কে এলো? ইহান মাথাটা গরম করে দরজা খুলে বলল, কি হয়েছে কি? ও, আরে ইসুবু, আজ এত তাড়াতাড়ি? কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। মিথিলা এখনো মনের আনন্দে কলিং বেলটা টিপে চলেছে। অন্যরকম ভালো লাগা। ইহান ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি তোমার সমস্যা? পাগল নাকি? এত বড় মেয়ে অযথা কলিং বেল টিপছো কেন? মাথাটা ধরিয়ে দিল। যাও তো, যাও এখান থেকে, বলি দরজাটা মেরে দিতে চাইলো। ঈশিতা বলল, আরে কি করছিস? মেয়েটা আমার সাথে এসেছে। ও গিয়ে দরজা খুলে মিথিলাকে ভেতরে নিয়ে এলো। কে শুভু? রাস্তায় ঘুরছিল, নিয়ে এসেছি তাই। সৎ মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই পালিয়ে এসেছে। তুমি আগের মতোই সরজ সহলই রয়ে গেলে ইসুবু। দেখো, কোনো চক্রের সাথে হাত আছে। তোমাকে ভোলা ভালা পেয়ে হাত করেছে। ইনু, এমন করে বলিস না। ও আমাদের মতন স্বাভাবিক না, দেখে তো বুঝতে পারছিস। আমার এত বুঝে কাজ নেই। এই মেয়ে শোনো, আমার রুমের আশেপাশে যেন তোমাকে না দেখি, আমার আশেপাশেও যেন তোমাকে না দেখি। আসলেই বের করে দেব, বলি ইহান চলে গেল। মিথিলা বুঝলো না তাকে বকার কারণ। সে কাঁদো কাঁদো হয়ে ঈশিতার দিকে তাকাতেই ও হেসে বলল, আমার ভাইটা একটু রাগী, কিন্তু মনটা ভালো। দেখবে কদিন গেলে সব ঠিক হয়ে গেছে। মিথিলা মাথা নাড়ালো। রাতে খাবার টেবিলে এলো না ইহান। এটা মোটামুটি 1 মাস ধরেই হচ্ছে। পড়াশোনায় ব্যস্ত অনেক। ইচ্ছে আছে মেডিকেল পড়ে ডাক্তার হওয়ার। বাবা মাকে বাঁচাতে পারেনি চিকিৎসার অভাবে। মা মারা গেল ক্যান্সারে, আর বাবা অ্যাক্সিডেন্টে। তখন থেকে ওর ঈশিতা বুবুই ওকে একা হাতেই মানুষ করে চলেছে। নিজে না খেয়ে ওকে খাইয়েছে, পড়িয়েছে, টিউশনি করিয়ে নিজের আর তার পড়াশোনার খরচ জুগিয়েছে। চাকরি জোগাড় করেছে, কারোর সাহায্য পায়নি। বাবা মা চলে যাওয়ার পর সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তাই ডাক্তার হয়ে সব কষ্ট ঘুচিয়ে দেবে বোনের। এজন্য মন দিয়ে পড়ালেখা করছি। যে কোনো মূল্যে ডাক্তার হতেই হবে ওকে। মিথিলা ঈশিতার সাথেই খেলো, খাওয়ার থেকে ছড়ালো বেশি। এমন করছে দেখে ঈশিতা নিজের হাতেই খাইয়ে দিল। বাবা চলে যাওয়ার পর কতদিন কেউ এমনভাবে ভালোবেসে খাইয়ে দেয় না। মিথিলার চোখের পানি চলে এলো। ঈশিতা জিজ্ঞেস করলো, কোথাও কষ্ট হচ্ছে? মিথিলা মাথা নাড়ায়। ইহান খাবারটা রুমে বসেই খেয়েছে। ঈশিতা দুধ দিয়ে গেছে একটু আগে। হাত ধুয়ে গিয়েছিল ওয়াশরুমে। এসে দেখলো মিথিলা গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে, মুখে দুধ লেগে আছে। ইহানকে দেখে পালাতে গিয়েছিল, আর তখনই ধরে ফেলে ওর হাত। তারই ফলাফল এই বর্তমান। মিথিলার মুখটা সুন্দর করে পরিষ্কার করে নিজের একটা 3 পিস দিল ঈশিতা। তারপর নিজের বিছানায় বিছানা করে দিল ওর জন্য। মিথিলা বাচ্চা মেয়ের মতন চুপ করে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ও ঘুমিয়ে পড়তেই ঈশিতা ড্রিম লাইট দিয়ে বেরিয়ে এলো। ইহানের রুমে লাইট জ্বলছে, সেখানে গিয়ে দেখলো ও পড়ছে। ঈশিতা হেসে ফার্স্ট এড বক্সটা নিয়ে বসলো ইহানের কাছে। ডান হাতটা টেনে নিতেই বলল, লাগবে না ইসুবু? ঈশিতা হেসে বলল, আমার মিষ্টি ভাইটা রাগ হয়েছে বুঝি বুবুর ওপর? তোর হাতও যে ওর কাঁচের চুড়িতে কেটেছে আমি দেখেছি। তাহলে তখন আসনি কেন? মেয়েটা যে বড্ড অসহায় আমাদের মতন। রাগ করিস না ভাই, লাগবে না ওষুধ, এমনিই ঠিক হয়ে যাবে। ইস, সামনে তোর পরীক্ষা, হাতটা ভালো না রাখলে যদি পরীক্ষা খারাপ হয়। দে তো। কথায় কাজ হলো। ইহান আর আপত্তি করলো না। ঈশিতা ব্যান্ডেজ করে দিয়ে বলল, শুয়ে পড়। দরজার কাছে যেতেই ইহান বলল, কদিন থাকবে? ঈশিতা হেসে বলল, যদি বলিস তো সারা জীবন রেখে দিই পুতুলটাকে। বলি হাসতে হাসতে চলে গেল। ইহানের মোটেও পছন্দ হলো না মজাটা। রাগ উঠছে কেন যেন মেয়েটার ওপর। ইহান ভাবতে চায় না, সে পড়ায় মন দিল। E=mc²। সকালে মিথিলা উঠে এদিক ওদিক তাকাতে লাগলো, যেন কোথায় আছে বুঝতে পারছে না। ঈশিতা রুমে এসে বলল, উমা, উঠে গেছো? 7:30 বাজে। সকাল সকাল ওঠার অভ্যাস আছে দেখছি। ফ্রেশ হয়ে নাও দেখি ভালো মেয়ের মতন, নাস্তা করবে। মিথিলা হাত মুখ ধুতে গেল।
ঈশিতা একবার সার্চ দিয়ে দেখলো মানসিক প্রতিবন্ধী সম্পর্কে। বেশিরভাগ মানুষই মনে করে থাকে মানসিক প্রতিবন্ধকতা একটা অসুখ, কিন্তু এই প্রতিবন্ধকতা কোনো অসুখ না, এটা অবস্থান। এই প্রতিবন্ধকতার শিকার যারা, তাদের বুদ্ধিমত্তার বয়স অনুপাতে বাড়ে না, ফলে স্বাভাবিক সমবয়সী সব ছেলে মেয়েদের থেকে সর্বক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। কার সঙ্গে কেমন আচরণ করতে হবে, কখন বা কোন পরিবেশে কি বলতে হবে, সেটা তারা বুঝে উঠতে পারে না। তাদের নিজেদের একটা জগৎ তৈরি হয়, যার কিনারা খুঁজে পাওয়া মানুষের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। 90 থেকে 110 বুদ্ধঙ্ক যাদের, সেই মানুষদের স্বাভাবিক বুদ্ধঙ্ক বলা হয়। যদি কারোর বুদ্ধঙ্ক 90-এর নিচে এবং 70-এর উপরে হয়, তবে সেই মানুষকে প্রান্তিক অবস্থায় আছে বলে মনে করা হয়। মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এই 70-এর নিচে বুদ্ধঙ্ক শিশুদের 4টি শ্রেণীতে ভাগ করা হয়। যাদের বুদ্ধঙ্ক 20-25-এর নিচে, তারা অতি তীব্র প্রতিবন্ধী। বুদ্ধঙ্ক যাদের 20-25 থেকে 35 থেকে 40, তারা তীব্র প্রতিবন্ধকতা। বুদ্ধঙ্ক 35-40 থেকে 50-55 মধ্যম প্রতিবন্ধী, আর যাদের বুদ্ধঙ্ক 50-55 থেকে 70, তারা মৃদু প্রতিবন্ধী। মিথিলাকে দেখে মনে হলো ওর মৃদু প্রতিবন্ধীদের মধ্যে পড়ে। ওকে কিছু বুঝিয়ে দিলে সে মোটামুটি বুঝতে পারে, তবুও ওর স্পেশাল যত্নের প্রয়োজন। ঈশিতা পাউরুটি টোস্ট করছে, এর মধ্যে মিথিলা এসে হাজির। হাত মুখ ধোয়ায় পানিতে ভিজে আছে, তাই দেখে একটা টাওয়াল এনে দিল ঈশিতা। তারপর জেলি আর চকলেট দেখিয়ে বলল, কোনটা খাবে? মিথিলা দুটোই দেখিয়ে দিল 2 হাতে। ঈশিতা হেসে বলল, আচ্ছা 50-50, ওকে। 4টে পাউরুটি, 2টোতে জেলি আর 2টোতে চকলেট লাগিয়ে দিল ওকে। ও ঈশিতার দিকে জিজ্ঞাসাসু দৃষ্টিতে বলল, আমি খেয়ে নিয়েছি। শুনে এক কামড় দিয়ে ইহানের রুমের দিকে তাকালো। রুমটা এখনো আধো অন্ধকার। ঈশিতা এক গ্লাস জুস এগিয়ে দিয়ে বলল, এখনো ঘুমাচ্ছে, রাত জেগে পড়েছে তো, উঠে যাবে একটু পর, তুমি খেয়ে নাও। মিথিলা খাওয়ায় মন দিল। এক কামড় করে ধীরে সুস্থে খাচ্ছে মনোযোগ দিয়ে। ঈশিতাকে অফিস যেতে হবে, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিথিলাকে নাস্তা দিয়ে দ্রুত তৈরি হয়ে নিল। ইহানের রুমে গিয়ে দেখলো ও এখনো ঘুম থেকে ওঠেনি। ওর নাস্তাটা টেবিলেই ঢাকনা দিয়ে রেখে দিল। মিথিলা এখনো পাউরুটি খাওয়া শেষ করেনি। ঈশিতা গিয়ে বলল, মিথু, আমার আসতে দেরি হবে, তুমি ভালো মেয়ের মতন থাকবে, ঠিক আছে? মিথিলা মাথা নাড়ালো। ঈশিতার চিন্তা হচ্ছে ওকে এভাবে রেখে যাওয়া ঠিক হবে কিনা। ইহানের মন ভালো, কিন্তু একবার রেগে গেলে থামানো যায় না। বলতে পারে না কি করছে। তার ওপর মিথিলাকে মোটেই পছন্দ করেনি সে, তাই ভয় হচ্ছে। তবুও উপায় নেই। 8টার দিকে ইহান উঠে হাই তুলল। কালকে ফিজিক্স পড়ছিল রাতে, এখনো আইনস্টাইনের সূত্র মাথায় ঘুরছে। বিড়বিড় করতে করতে ওয়াশরুম গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো খানিক বাদে। দেখলো মিথিলা পাউরুটির শেষ অর্ধেক খাচ্ছে টেবিলে বসে। বিরক্তিতে ভুরু কুঁচকে গেল তার। আশেপাশে তাকিয়ে বুঝলো ঈশিতা বেরিয়ে গেছে। দরজার কাছে গিয়ে দেখলো হোক লাগানো। ইহান মনে মনে বলল, আসলেই মেয়েটার কাণ্ডজ্ঞান নেই। ইসুবু যাওয়ার পর দরজাটা পর্যন্ত মারেনি। বেশ বিরক্ত হয়ে ও নিজের নাস্তা নিয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। তখন টেবিলে একটা চিরকুট চোখে পড়ল। সেখানে ঈশিতা বলেছে মিথিলার খেয়াল রাখতে। ইহানের বইই গেছে এই আত পাগলা মেয়ের খেয়াল রাখতে। চেনা নেই জানা নেই, উটকো এক ঝামেলা ঘাড়ে চেপে বসেছে। 9টায় ইহান তৈরি হয়ে নিল। কলেজ বন্ধ হয়ে গেছে, কিন্তু কোচিং এখনো খোলা। ব্যাগ গুছিয়ে নিয়ে ঈশিতার রুমে উকি দিল। মিথিলা সেখানে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা। বাতাসে হালকা এলোমেলো হয়ে যাচ্ছে চুল। ওর বেশ মজা লাগছে ব্যাপারটা, বাচ্চাদের মতোই উপভোগ করছে। ইহান এক মুহূর্ত তাকিয়ে থেকে সরে এলো। দরজায় তালা মেরে বেরিয়ে গেল। এই উটকো ঝামেলার জন্য কোনোভাবেই কোচিং মিস দেওয়া যাবে না, কখনোই না। দুটোই কোচিং শেষ হলো। টানা 4 ঘন্টা ক্লাস। বের হয়ে একটা আড়মোড়া ভাঙলো ইহান। বাসায় যেতে ইচ্ছে করছে না। বাসায় ওই মেয়েটা। ইহানের একেবারেই মেয়েটাকে সহ্য হয় না, ভালো লাগে না ওর। তাই কতক্ষণ বন্ধুদের সাথে পড়া নিয়ে আলোচনা করলো। এদিক ওদিক গেল। 4টায় বাসার দরজার সামনে দাঁড়ালো। চাবি ঢোকালো তালায়। দরজাটা কেমন যেন রহস্যজনকভাবে শব্দ করে খুলল। ভিতরে ঢুকতেই কেমন শুনশান নীরবতা, যেন কেউ নেই। ঈশিতার সবসময় এটা ওটার জন্য বাইরে থাকতে হয় বলে ইহানকে প্রায়ই একলা থাকতে হতো, কিন্তু আজ তো মেয়েটা আছে, তাও এত নীরব। দেখে ইহানের কেমন যেন লাগছে। ও ব্যাগটা রেখে এদিক ওদিক তাকাতে লাগলো। ঈশিতার রুমে উঁকি দিয়ে দেখলো কেউ নেই। সারা বাসা খুঁজে দেখলো নেই। কয়েকবার এই মেয়ে করে ডাকলো, সারা শব্দ নেই।
ভয় পেয়ে প্রথম ডাকলো মিথু, তাও কেউ বেরিয়ে এলো না। হঠাৎ চোখে পড়লো ডাইনিং টেবিলের দিকের মেঝেতে, সেখানে একটা কাঁচের গ্লাস ভেঙে আছে, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশে, সাথে রক্ত জমাট বেঁধে আছে মেঝেতে বেশ খানিকটা। ইহানের ভয় লেগে উঠল, মেয়েটার কিছু হয়নি তো? অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল মিথিলাকে, সোফার পিছনে বেহুশ হয়ে আছে। ইহান তাড়াতাড়ি কোলে নিয়ে সোফায় শোয়ালো, পানি এনে ঝাপটা দিতেই আস্তে আস্তে জ্ঞান ফিরল। চোখ পিটপিট করে কতক্ষণ তাকিয়ে হঠাৎ ইহানের হাত চেপে ধরল। ইহান বুঝলো মেয়েটা ভয় পেয়েছে অনেকটা। জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিথিলা ভয় পাওয়া গলায় বলল, মাকড়সা। কোথায়? ও টেবিলের দিকে ইশারা করলো। ইহান বলল, মাকড়সা তো কি হয়েছে? ভয়। মাকড়সাকে কেউ ভয় পায় নাকি আবার? মিথিলা শব্দটা শুনেই ভয়ে কাঁপছে। ইহান একবার ভাবলো মাকড়সা দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবে একে, পরে ভাবলো এমনিতেই ভয়ে জবুথবু হয়ে গেছে, আরো কিছু হলে খারাপ হতে পারে। তবে ব্যাপারটা মাথায় রাখবে, পরে কাজে লাগাতে হবে। ইহান ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। এই নিয়ে একই হাত দুবার কাটলো। ভাঙা গ্লাস ধরে খুব বাজেভাবে কেটে গিয়েছে হাতটা। হেক্সিকাল দিতেই কান্না করতে লাগলো। ইহান সাবধানে ব্যান্ডেজ করে দিয়ে বলল, খেয়েছো কিছু? ও মাথা নাড়ায়। ইহান দীর্ঘশ্বাস ফেললো। আজকে ওর জন্য দেরি করে এসেছে, না হলে রান্না করে নিত এতক্ষণে। তুমি বসো, আমি খাবার দিই। যেতে লাগলে হাত পা বাঁধা পেল। মিথিলা এখনো হাত ধরে আছে ওর। ও হাত ছাড়িয়ে নিতেই জড়সড় হয়ে সোফার কোণে বসে রইল। ইহান ওকে একটা পাউরুটি ধরিয়ে দিল খাওয়ার জন্য, তারপর চলে গেল রান্নাঘরে। ঈশিতা সব রান্না করে দিয়ে যায় সকাল সকাল। ইহান শুধু ভাতটা রান্না করে। ভাত তুলে দিয়ে এসে দেখলো এখনো পাউরুটি হাতে নিয়ে বসে আছে। ইহান বলল, খাওনি কেন এখনো? ব্যথা। এখন কি খাইয়েও দিতে হবে? মিথিলা কিছু বলল না। ইহান সামনে বসে পাউরুটিটা মিথিলার মুখের সামনে ধরলো। ও বুঝতে পেরে এক কামড় দিল। ইহানের বেশ বিরক্ত লাগছে, এখন বসে বসে একে খাওয়াতে হচ্ছে। এদিকে পড়াশোনাটাও হচ্ছে না, আর নিজেও কিছু খায়নি। ভাবনার মাঝি মিথিলা এক পিস পাউরুটি কখন যে ওর মুখে ঠেসে ধরেছে বুঝতে পারেনি, তাই চেঁচিয়ে উঠে বলল, কি এটা? ওর চেঁচানো দেখে মিথিলা বেশ ভয় পেয়ে যায়, তাই আরও সরে বসে ওর থেকে। ইহান ব্যাপারটা বুঝতে পেরে আবারও দীর্ঘশ্বাস ফেলে। ওর বোন যে কি ঝামেলায় ফেললো ওকে। কলিং বেলের শব্দে ইহানের ঘুম ভাঙলো। তাকিয়ে দেখলো মিথিলা ওর হাত জড়িয়ে ধরে এখনো ঘুমিয়ে আছে। সন্ধ্যার পর কতক্ষণ ওর পিছন পিছন ঘুরছিল। আজ আর কিছু বলেনি ইহান, সেও জ্বালায়নি। ও বলল কিছুক্ষণ, তারপর তাকিয়ে দেখলো মিথিলা ঘুমিয়ে পড়েছে ওর বিছানায়। কাছে গিয়ে দাঁড়ালো। সেই সময়টাতে ঘুমের মধ্যে হাত ধরে ফেলেছিল মিথিলা, আর কি যেন বিড়বিড় করে বলছিল, বোঝা গেল না। হাতের টানে ওর পাশে হেলান দিয়ে বসায় কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। আবার কলিং বেল বাজতেই সাবধানে হাত ছাড়িয়ে দরজা খুলতে গেল। 9টা বাজে। ঈশিতা আজও তাড়াতাড়ি চলে এসেছে। প্রত্যেক দিন ঠিক 10টায় আসতো। ঢুকেই ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে বলল, মিথু কেমন আছে? ভালো। কই ও? আমার রুমে ঘুমায়। ঈশিতা ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিল। হাত মুখ মুছতে মুছতে বলল, খেয়েছিস দুটোতে? ইহান রুমে যেতে যেতে বলল, ঈশিতাও পিছন পিছন ঢুকলো। বেগ ঘুরে ঘুমাচ্ছে মেয়েটা। হঠাৎ হাতের দিকে নজর পড়তেই বলল, কাটলো কি করে ওর হাত? গ্লাস ভেঙে কেটে গেছে। ইস, খেয়াল রাখবি না? আমি কোচিংয়ে ছিলাম। শুনে ঈশিতা অবাক হয়ে বলল, তুই আজ কোচিং গেছিস ওকে একলা রেখে? ইহান মাথা নাড়ালো। ঈশিতা কিছুক্ষণ চুপ থাকলো, তারপরে বলল, আমি জানি তুই পড়াশোনা কেন করিস, তাই বলে অমানুষ হয়ে যাস না ভাই। একটা অসহায় মেয়ে যার মানসিকতা বাচ্চাদের মতন, তাকে এত অবহেলা দিস না। কাল থেকে কোচিং গেলে ওকে নিয়ে যাবি। ইহান অবাক হয়ে বলল, কি বলছো শুভ? ঠিকই বলছি। আমি তো অফিসে নিয়ে যেতে পারবো না, মেয়েটাও বিরক্ত হবে। তোর সাথে গেলে অন্তত কিছু শিখতে পারবে। যতটুকু বুঝেছি ও তোকে জ্বালাবে না। কিন্তু সবাই কি বলবে? বলবি তোর আত্মীয় পড়তে এসেছে। এখন আয়, খাবি। ওকে ঘুম থেকে ডেকে নিয়ে আয়। আমি? হ্যাঁ, আজ থেকে তোর দায়িত্বে ওকে দিলাম, তুই ওর যত্ন করবি। বলি ঈশিতা রুম থেকে বেরিয়ে গেল। ইহান মিথিলার দিকে তাকিয়ে রইল। বাচ্চাদের মতন ঘুমাচ্ছে। বোনের কথা কখনোই ফেলতে পারে না ইহান। ঈশিতা সেটা খুব ভালো করে জানে। সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে হবে। তার মাঝে কি করে যত্ন নেবে ওর, ভেবে পেল না ইহান। পরদিন ঠিকই মিথিলাকে নিয়ে হাজির হতে হলো কোচিংয়ে।
বাসায় গতকাল যে কাণ্ড করেছে ও নিজেই ভয় পেয়ে গিয়েছিল। আজও চিরকুট লিখে গেছে ঈশিতা নাস্তার সাথে, মনে করিয়ে দিয়েছে ওকে কোচিংয়ে নিয়ে যাওয়ার কথা। এক সমস্যা, মিথিলা বসেছে ইহানের সাথে ছেলেদের সিটে। ওকে মেয়েদের সিটে যেতে বলেও লাভ হয়নি। সে মাথা নাড়িয়ে সাফ জানিয়ে দিল সে ইহানের সাথেই বসবে। তা দেখে সবাই ফিসফিস করছে। ইহানের বন্ধু ফারাবি ব্যাগ রেখে বলল, কিরে, কে এটা? আমার দুঃসম্পর্কের আত্মীয়র মেয়ে, যেভাবে চিপকে আছে মনে তো হচ্ছে জিএফ। ইহান হাসল। মিথিলা এক হাতে ওর হাতার শার্ট ধরে আছে আর পা নাড়াতে নাড়াতে আশপাশ দেখছে। কে কি বলছে সেদিকে ভুরুক্ষেপ নেই। একটু পরই স্যার চলে এলো। সবাই উঠে দাঁড়ালো, কিন্তু মিথিলার সেদিকে হুঁশ নেই। ইহানের থেকে একটা খাতা নিয়েছিল, সে বসে বসে ছবি আঁকছে। বসেছে ফার্স্ট বেঞ্চে, তাই স্যারের নজরও পড়লো ওর দিকেই আগে। ধমক দিয়ে বলে, এই মেয়ে দাঁড়াও। ধমক শুনে মিথিলার হাত থেকে পেন্সিল পড়ে গেল। সে পেন্সিল খোঁজায় ব্যস্ত হয়ে পড়ল। স্যার আবার কিছু বলার আগেই ইহান বলল, স্যার, ওর একটু মানসিক সমস্যা আছে, আপনি কিছু মনে করবেন না। মানসিক সমস্যা থাকলে এখানে কেন? তাদের আলাদা জায়গা আছে। ওখানে না দিয়ে এখানে নিয়ে এসেছো কেন? স্যার, ও আমার সাথে এসেছে। বাসায় কেউ থাকে না তো, একলা থাকবে তাই নিয়ে এসেছি। স্যার ইহানের কথা একটু নরম হলো। ইহান বরাবরই ভালো স্টুডেন্ট, তাই সবাই কম বেশি পছন্দ করে, তাই নরম হয়ে বলল, ঠিক আছে, কিন্তু সামনে যেন এমন না করে। ইহান বলল, জি স্যার, আমি বুঝিয়ে বলবো, বলে বসে পড়ল। মিথিলা পেন্সিল খুঁজে আবারও মনোযোগ দিয়েছে আঁকায়। কি যে হলো সেটা ও খেয়ালও করেনি। ইহান মনে মনে বলল, আজকেই এর একটা বিহিত করতে হবে ইসুবুর সাথে, না হলে প্রত্যেক দিন কথা শুনতে হবে। টানা 4 ঘন্টা ক্লাস হলো। ইহানের কি যে টায়ার্ড লাগছে, আবারও ভালো লাগছে, কারণ একটা ম্যাথ অনেক দিন ধরে বুঝতে পারছিল না, আজ ক্লাসে বুঝে নিতে পেরেছে। ক্লাস শেষে মিথিলার দিকে তাকালো। সে আপন মনে খাতার দিকে তাকিয়ে এঁকে চলেছে। কি এমন আঁকছে? ইহান উঁকি দেবে এমন সময় রায়সা এসে হাজির। কেমন আছো ইহান? ভালো। ইহানের মোটেও পছন্দ নাই মেয়েকে। বড়লোকের মেয়ে, গায়ে পড়া স্বভাব, প্রত্যেক দিন এটা ওটার ছুতোয় কথা বলতে আসে। সহজ সরজ অঙ্কগুলো বোঝেনি বলে বুঝতে আসে ওর কাছে। ইহানের ভালো লাগে না, কিন্তু কি করা, যদি বুঝে না থাকে তো বুঝিয়ে দেওয়া তো লাগবেই। দুর্বলদের সাহায্য করা উচিত। এখন কি নিয়ে এসেছে কে জানে। রাইসা বলল, ইহান দেখো না, এই জায়গাটা কিচ্ছুতে বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও। বলি ইহানের পাশে বসে গেল। এবার খেয়াল পড়ল মিথিলার। কেন যেন ডান হাত শক্ত করে আঁকড়ে ধরল ইহানের। ও মিথিলার দিকে তাকাতেই দেখলো মুখটা কালো করে তাকিয়ে আছে রাইসার দিকে। রাইসা আরো কাছে এসে বসলো ইহানের, বলল, ইহান দেখো তো আমার চোখে কি পড়েছে। না পারতে ওর দিকে হাত বাড়াতেই মিথিলা খাতা বন্ধ করে উঠে বাইরে চলে গেল। ইহান তাড়াতাড়ি বই ব্যাগে ঢুকিয়ে নিল। রাইসা বলল, ইহান আমাকে ম্যাথটা বোঝাবে না? আর একদিন। ইহান। ইহান বেরিয়ে গেল। মিথিলা বেরিয়ে কোথায় চলে গেছে সবাইকে জিজ্ঞেস করতে করতে বুঝতে পারলো মিথিলা বাসায় যাওয়ার উল্টো পথ ধরেছে। ও দ্রুত পা চালায়। কিছু দূর যাওয়ার পর দেখলো মিথিলা রাস্তায় পা ভাঁজ করে বসে আছে। ইহান কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হঠাৎ এভাবে বেরিয়ে এলে কেন? মিথিলা কিছু না বলে একটা কাঠি নিয়ে রাস্তায় আঁকতে লাগলো। আমি কিছু জিজ্ঞেস করছি, এখনো কোনো সাড়া না পেয়ে ইহান ওকে উঠে দাঁড় করালো। মিথিলা কাঁদছে। ইহান একটু নরম হওয়ার চেষ্টা করে বলল, কি হয়েছে বলো আমাকে। মিথিলা মাথা নাড়িয়ে বলল, বাসায় যাবে। এর বাইরে আর একটা বর্ণও বলল না। রিক্সা নিতে হবে, ওরা অনেক দূর চলে এসেছে। একটা খালি রিক্সা পেয়ে উঠে বসলো। সারা রাস্তা মিথিলা ইহানের শার্ট ধরে মাথা নিচু করে বসেছিল। আজকে অনেক টায়ার্ড লাগছে, টানা 4 ঘন্টা ক্লাস শেষে খুব ক্লান্ত লাগছে। এখনো ভাতও রান্না করতে হবে। কোনো মতে ভাত চুলায় তুলে দিয়ে বাংলা বইটা নিয়ে শুয়ে পড়ল সোফায়। মাথাটা হাতলে রেখে বইটা মেলে ধরল সামনে। 1 ঘন্টা পড়লো এভাবে, ভাতটাও হয়ে এসেছে। মিথিলার কোনো খবর নেই, এসেই ওয়াশরুমে চলে গেছে। এই 1 ঘন্টা কোনো সারা শব্দ নেই। ইহান কি করবে বুঝতে পারল না। শেষে না থাকতে পেরে দরজায় নক করলো। কেউ উত্তর দিল না। অনেকবার নক করার পর ভয় হলো। ইহান জোরে জোরে বাড়ি দেওয়ার পরও যখন মিথিলা দরজা খুলল না, তখন দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। জোরে ধাক্কা দিয়ে লক ভেঙে ফেললো। দরজা খুলে দেখলো ঝর্ণা ছাড়া মিথিলার নিচে মেঝেতে পড়ে আছে, পানিতে ভিজে চুপসে গেছে। ও তাড়াতাড়ি ওকে তুলে আনলো।
ভেজা থাকায় বিছানায় রাখতে পারল না, চেয়ারে বসিয়ে টাওয়াল মুড়ি দিয়ে দিল। আধ ঘন্টা পর জ্ঞান ফিরল মিথিলার। গায়ে অনেক জ্বর এসেছে। ইহান কাছেই ছিল। জ্ঞান ফেরার পর হাত দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, মাকড়সা। অনেক ভয় মাকড়সায়। মাকড়সায় কেউ এত ভয় পায়? তাও আবার ভয়ে বেহুশ হয়ে যায়? মিথিলা কিছু না বলে নিস্তেজ হয়ে রইল। ইহান খাবার এনে ওকে খাইয়ে জ্বরের ওষুধ দিয়ে দিল। তারপর ঈশিতার একটা জামা বের করে দিয়ে বলল, এটা পরে নাও, তখন থেকে ভেজা জামা পরে আছো। ইহান বেরিয়ে এসে খেতে বসলো। ব্যাপারটা ভালো লাগছে না। এই নিয়ে 2 বার মাকড়সার কারণে জ্ঞান হারিয়েছে। আজকে ইসুবু আসলে কথা বলতে হবে এটা নিয়ে। 10টায় ঈশিতা বাসায় ফিরল। ঢুকেই বলল, ইনু, এক গ্লাস পানি দে তো। ও পানি দিতেই ঢকঢক করে খেয়ে নিল। ইহান বলল, ইসুবু, একটা ব্যাপার নিয়ে কথা বলা লাগবে। ঈশিতা পানির গ্লাস রাখতে রাখতে বলল, ফ্যানটা জোরে দে তো, যা গরম বাইরে। এবার বল কি? আজকে মেয়েটা কি মিঠু বলবি? ওই হলো। আর আজকে ও ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। কি বলছিস? কোথায় এখন? কেমন আছে? ভালো আছে। জ্বর এসেছিল, ওষুধ খেয়েছে, এখন জ্বর নেমে গেছে। বাবা, আমার ভাইটা তো অনেক বড় হয়ে গেছে। ঈশিতার কথার ধরন দেখে ইহান হাসলো। ঈশিতা জিজ্ঞেস করলো, এমন হচ্ছে কেন, কিছু বলতে পারবে? ইহান বলল, ও মাকড়সা দেখে ভয় পেয়েছে অনেক। 2 বারই একই কথা বলেছে। তাহলে মেবি মাকড়সায় ফোবিয়া আছে ওর। এখন কি করতে হবে? আমাদের আরো সাবধান হতে হবে, যাতে মাকড়সা চোখে না পড়ে ওর। খেয়াল রাখবি। ইসুবু, তুমি কি আমাকে পরীক্ষায় পাশ করতে দেবে না? তুই না পড়ে পরীক্ষা দিলেও ডায়মন্ডে A+ পাবি। ঈশিতা হাসলো। মিথিলা রুম থেকে চোখ ডলতে ডলতে বের হলো। প্রথমে ইহানের দিকে তাকিয়ে তারপর ঈশিতার দিকে ফিরে বলল, ইসুবু। ঈশিতা খুশি হয়ে বলল, যাক, আমাকে ডাকা শিখলি তাহলে। এবার ভাইটাকে ডাকতো। কি ডাকবি ওকে? মিথিলা ঈশানের দিকে ফিরল। ইহানও ওর দিকে তাকিয়ে আছে। ও কিছু না বলে 2 ভাই বোনের মাঝে বসে পড়ল। ঈশিতা জিজ্ঞেস করলো, আচ্ছা মিথু, আমাদের দুজনের মধ্যে তুই কার সাথে থাকবি? মিথিলা কথা বুঝলো না। ঈশিতা বুঝিয়ে দিয়ে আবারও জিজ্ঞেস করলো। ও তখন ইহানের শার্টের হাতা ধরল। ঈশিতা ওর কাণ্ড দেখে হেসে ফেলল। ইহান উঠে বলল, আমি কেন? তারপর নিজের রুমে চলে গেল। ঈশিতা ওর মাথায় হাত রেখে অভিমানের সুরে বলল, আমি তোকে এত আদর করি, তাও তুই আমার কাছে থাকবি না? আমার বদমেজাজি ভাইটার কাছে থাকবি? মিথিলা কি বুঝে হাসলো। ঈশিতা ওকে কাছে টেনে নিয়ে বলল, আমি চলে গেলে তুই পারবি আমার ভাইটাকে দেখে রাখতে? এই নিয়ে প্রায় 1 সপ্তাহ হতে চলল মিথিলা ইহানের সাথে কোচিং যায়। ইহান ওকে বুঝিয়ে দিয়েছে সব, তাই প্রথম দিনের মতন ঝামেলা হয়নি। আর এর মাঝে একজন বান্ধবীও জুটিয়ে ফেলেছে ও, নওরিন নাম। তার বাবা ঘুরতে ভালোবাসে আর মা শিক্ষিকা। ইহান যখন ওর কাছে থাকে না, তখন নওরিনের সাথে বসে থাকে। নওরিন ওর সাথে গল্প করে। মিথিলা হাঁ করে নওরিনের বাবার ভ্রমণ কাহিনী শোনে। বেশ ভালো লাগে মিথিলার। আজ নওরিন আসেনি। কি হয়েছে জানা নেই। ইহানও একটু বাইরে গেছে বন্ধুদের সাথে কথা বলার জন্য। মিথিলা ইহানের দেওয়া খাতাটা বের করলো। পেন্সিল নিয়ে আপন মনে আঁকিবুকি করতে লাগলো। রাইসা এসে বলল, কেমন আছো মিথিলা? ও একবার ভাবলেশহীনভাবে তাকিয়ে আবার মনোযোগ দিল আঁকাতে। ওর এমন অবজ্ঞার চাহনি দেখে ব্যাপারটা রাইসার ইগোতে বেশ লাগলো। খাতাটা কেড়ে নিয়ে বলল, এত ভাব দেখানোর কি আছে? কি ভাবো নিজেকে? কি এমন আঁকছো? পেজই নষ্ট করবে শুধু শুধু, বলে খাতাটার দিকে তাকালো। সাথে সাথে মুখ বন্ধ হয়ে গেল। ইগো এত চেপে বসেছে যে মিথিলার আঁকা ছবি দেখে রাগ উঠে গেল। ও ছবির পৃষ্ঠাটার খাতাটা নিয়ে নিল, তারপর ছিঁড়ে ফেললো মিথিলার সামনে। সাথে সাথে কান্না করে দিল মিথিলা। গিয়ে কাঁপা হাতে ছেঁড়া কাগজগুলো মেঝে থেকে কুড়িয়ে নিতে লাগলো। রায়সা বাঁকা হেসে বলল, তোর মতন পিঁপড়ে পায়ের নিচে থাকা উচিত। মিথিলা সব টুকরো নিয়ে এক দৌড়ে বের হয়ে গেল ক্লাসরুম থেকে। ক্লাসে এসে মিথিলাকে না দেখে আশেপাশে জিজ্ঞেস করতে লাগলো ইহান। সবাই বলল, রাইসা মিথিলার সাথে খারাপ ব্যবহার করেছে আর তার খাতা কেড়ে নিয়ে কিসের ছবি ছিঁড়ে ফেলেছে, তাই ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস। রাইসা জানে ইহান পড়ালেখা ছাড়া কিছুই বোঝে না। এমন তার ছেঁড়া মেয়ের জন্য ক্লাস মিস করবে না, এক্ষুনি স্যার আসবে। সব শোনার পর ইহান একেবারে ঠান্ডা চোখে রাইসার দিকে তাকালো। তারপর রাইসার ভাবনাকে ভুল প্রমাণ করে দ্রুত বের হয়ে গেল। ইহান চারিদিকে খুঁজেও ওকে পেল না। মিথিলা কোথায় যে গেছে বোঝা যাচ্ছে না।
আগের মতন একে ওকে জিজ্ঞেস করে বিশেষ কিছু একটা লাভ হলো না। ও হন্য হয়ে পাগলের মতন খুঁজতে লাগলো। ওর বাটন ফোনটা বেজে উঠতেই ও পকেট থেকে ফোনটা বের করলো। ফারাবি ফোন দিয়েছে। রিসিভ করতেই ফারাবি ইহানের ওপর রাগ ঝেড়ে বলল, তোর আক্কেল কি? এমন মেয়েকে কেউ একলা ছাড়ে? কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। ইহান দ্রুত বলল, তুই মিথুকে দেখেছিস? ও আমার সাথেই আছে। কয়েক টুকরো কাগজ জড়িয়ে ধরে খুব কাঁদছে। নিয়ে আয় কোচিংয়ে, আমি যাচ্ছি। বাসায় যাবে বলছে। বাসায় কেউ নেই, ইসুবো অফিসে। তুই ওকে বল যে আমি ওকে কোচিংয়ে আসতে বলেছি, ও আসবে। ইহান ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ফারাবির হাতে পড়েছে, তাই পেয়েছে। অন্য কারোর হাতে পড়লে পেতো কি করে কে জানে। ইহান আর ফারাবি ক্লাসরুমের দরজায় মিলল। মিথিলা ফারাবির পিছনে গুটিয়ে আছে। ইহানকে দেখে দ্রুত পাশ বদল করলো। ইহানের শার্টের হাতা খামচে ধরলো। এতে নখের ধার লাগলো হাতে। ইহান ফিসফিস করে বলল, কদিন নখ কাটুনি মিথু, রাক্ষসীর মতন হয়েছে। আসবো স্যার? স্যার এসেছে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, তাই কৈফত দিতে হলো ওদের। কোনো মতে একটা এক্সকিউজ দিয়ে ঢুকলো। বসে পড়লো যে যার জায়গা। মিথিলা এখনো শার্টের হাতা ধরে আছে। রায়শা ওদের দিকে লাল বর্ণ চোখে তাকিয়ে রইল। ক্লাস শেষ হতেই ইহান জিজ্ঞেস করলো, মিথু কি হয়েছে? ছবি। মিথিলা ওর কাছে থাকা একটা কাগজের 13টা টুকরো হাই বেঞ্চে রেখে মেলানোর চেষ্টা করলো। ইহান ওকে বলল, আমাকে দাও, আমি করে দিচ্ছি। কাজের টুকরোগুলো মেলাতেই একটা মুখ ভেসে উঠল। ইহান অবাক হয়ে দেখলো মিথিলা ওর ছবি স্কেচ করেছে, যেখানে ইহান মনোযোগ দিয়ে ফিজিক্স বই পড়ছে। আশেপাশের সবাই উৎসুক হয়ে তাকিয়েছিল। ছবিটা দেখে পুরো ক্লাসে দ্রুত ছড়িয়ে পড়ল মিথিলার ছবির কথা। হুমড়ি খেয়ে পড়ল সবাই ছবিটা দেখার জন্য, কেবল একজন ছাড়া, রাইসা। সবাই দেখে প্রশংসা করতে লাগলো। এমন সময় স্যার আসতেই সবাই আবার বসে পড়ল নিজেদের সিটে। তবে গুঞ্জন থামেনি। চারিদিকে কথার খই ফুটছে। স্যার টেবিলে স্কেলের আঘাত করে শান্ত করার চেষ্টা করে বলল, কি হয়েছে? একজন বলল, স্যার মিথিলা ইহানের ছবি এঁকেছে। এই এক সপ্তাহে প্রত্যেক স্যারের মিথিলার সাথে কথা হয়ে গেছে, চেনে সবাই। স্যার বললেন, তাই? কই দেখি। ছবি ছেঁড়া দেখে স্যারকে বেঞ্চের কাছেই আসতে হলো। দেখেও স্যার অভিভূত হয়ে বললেন, তোমার হাতের আঁকা তো অনেক সুন্দর, কিন্তু এটা এভাবে ছেঁড়া কেন? সবাই চুপ করে রইল। কেউ কিছু বলছে না দেখে ইহান উঠে দাঁড়িয়ে বলল, রায়শা করেছে। রায়শা দাঁড়িয়ে সাথে সাথে প্রতিবাদ করে বলল, আমি না, পাগলের নিজেই দোষে ছিঁড়েছে, আমি না। শুনেই ইহানের মেজাজ টকবক করে ফুটতে শুরু করলো। ও দাঁতে দাঁত চেপে শান্ত কণ্ঠে বলল, কে পাগল রায়শা? রায়শা কি বলতে গিয়েও ওর ঠান্ডা স্বর শুনে থেমে গেল। স্যার বললেন, এটা ঠিক করনি রায়শা, এমন ছবি তোমার ছেঁড়া ঠিক হয়নি। রায়শা মুখ কালো করে বসে পড়ল। স্যার মিথিলার মাথায় হাত রেখে বললেন, অনেক বড় হও। মিথিলা স্নেহের ছোঁয়া পেয়ে হালকা হাসলো। মিথিলা একটা খাতা বুকে জড়িয়ে মুখে হাসি টেনে নিয়ে হাঁটছে। ইহান ওর দিকে তাকালো। খাতাটার ছবির টুকরো টুকরোগুলো ঢুকে দিয়েছে যাতে হারিয়ে না যায়, আর সেটা কি আগলে রাখছে ও। ইহান ভাবতে পারেনি মিথিলা ওর ছবি আঁকবে। এ কদিনে প্রায় দেখতো ওর দেওয়া খাতার পেন্সিলটা নিয়ে কি যেন আঁকতো। কখনো এসে দেখায়নি কি আঁকছে, হয়তো শেষ হলে দেখাতো। তার আগেই রায়শা ছিঁড়ে দিয়েছে ছবিটা। তাছাড়া মিথিলার হাতের আঁকা বেশ ভালো। ছবিটা দেখানোই খুশির হাসিটা সারাক্ষণ লেগে আছে ওর মুখে। ইহান দাঁড়িয়ে যেতেই মিথিলাও দাঁড়িয়ে গেল। ওর দিকে ফিরে জিজ্ঞেস করলো, আমাকে কেন? মিথিলা অবুঝের মতো তাকালো। আমার ছবি কেন মিথু? আমাকেই কেন সব সময় চুস করো? ইসুবুকে কেন নয়? ইসুবু তো তোমাকে অনেক ভালোবাসে, তাহলে আমি কেন? মিথিলা কি বুঝলো জানে না, বলল, ইনু ভালো। ইহান খেয়াল করলো মিথিলা সব খেয়াল করে। ঈশিতাও কি ইনু বলে ডাকে সেটাও খেয়াল করেছে ভালোভাবেই। মিথিলা ইহানের শার্ট হালকা টেনে বলল, ইনু আইসক্রিম। একটু দূরেই দুটো বাচ্চা আইসক্রিম খেতে খেতে যাচ্ছে। সেদিকেই আঙুল দিয়ে ইঙ্গিত করে তাকিয়ে আছে মিথিলা। ইহান ওর হাত ধরে একটা দোকানে নিয়ে গিয়ে একটা কর্ন আইসক্রিম কিনে দিল। দেখেই মেয়েটার চোখে খুশিতে পানি চলে আসলো। সে মহা আনন্দে আইসক্রিম খেতে গিয়ে নাকে মুখে লাগিয়ে একাকার করে ফেললো। ওর কাণ্ডে ইহানের ঠোঁট জোড়ায় হাসি ফুটলো। মনে মনে বলল, বাচ্চা একটা। বাসায় এসে মিথিলার ছবিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইহান ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো ও ফ্লোরে বসে ছবিটা মেলানোর চেষ্টা করছে, কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। ইহান কাছে গিয়ে বলল, মিথু আগে ফ্রেশ হয়ে নাও।
মিথিলা ওর দিকে তাকিয়ে রইল ছলছল চোখে। ইহানের হাসি পেলেও মুখে কঠিন ভার এনে বলল, যাও বলছি। কি আর করা, বকা খেয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ইহান হাসলো, তারপর বসলো ছবিটা ঠিক করতে। একটা নতুন পেজ নিয়ে তাতে গাম দিয়ে টুকরোগুলো বসালো। নিজের ছবি নিজে দেখে কেমন যেন ভালো লাগছে। মেয়েটাকে যেমন ভেবেছিল তেমন না, বাচ্চাই বটে, তবে সুন্দর ছবি আঁকতে জানে ভেবে আনমনে হাসতে থাকে ইহান। 10টার দিকে ঈশিতা আসলো। ইহান তখন বায়োলজিটা পড়ছিল। ডিএনএ আরএনএ নিয়ে সন্ধ্যা থেকে বসেই আছে, জিনতত্ত্বটা ভালো করে মগজে ঢুকিয়ে নিয়েছে। মিথিলা খাতার আর একটা নতুন পৃষ্ঠা নিয়ে বসেছে। আগের ছবিটা ইহান জোড়া লাগিয়ে দিয়েছে, কিন্তু তাও তো ছেঁড়া, তাই অবুঝ মন নিয়ে আর একটা আঁকতে বসলো। ঈশিতা এসেই মিথিলার খোঁজ নিতে লাগলো। ইহান পানি দিয়ে বলল, ভালো আছে তোমার মিথু, এখন তো আমার আর কোনো খোঁজ নাও না, খালি মিথুর চিন্তা। পানির খালি গ্লাসটা টেবিলে রেখে বলল, বাবা, আমার ভাইটা তো অভিমানে ফুলে বেলুন হয়ে গেছে। ইহান কিছু না বলে রুমে চলে গেল। ঈশিতাও পিছু পিছু ঢুকলো। মিথিলা আপন মনে ছবি আঁকছে। মিথু, মিথিলার ডাক শুনে তাকিয়ে হাসলো। ঈশিতার কাছে এসে জিজ্ঞেস করলো, কি আঁকিস মনোযোগ দিয়ে? ও তাকালো খাতার দিকে। একটা অর্ধ আঁকা ঘুমন্ত মুখ। ঈশিতা ভালো করে খেয়াল করে দেখলো মুখটা ইহানের। তখনই ইহান ওর সামনে আগের ছবিটা ধরলো। দেখে ঈশিতা বিস্মিত হয়ে বলল, এটা কোথায় পেলি? ইহান মিথিলার দিকে ইশারা করলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইহান কি মিথিলাকে ভালোবেসে ফেলেছে, নাকি মিথিলার অবুঝ মনে ইহান জায়গা করে নিয়েছে? কিন্তু মিথিলা তো মানসিক প্রতিবন্ধী, ইহান কি মেনে নেবে মিথিলাকে? পরবর্তী ঘটনা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন পরবর্তী পর্বতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।